पुलिस करता है, कोई भीख नहीं मांगता। पैसे उठाकर हाथ में दो। जो 25 बरस में नहीं हुआ वो अब होगा। पीटर, तुम लोग मुझे ढूंढ रहे हो और मैं तुम्हारा यहाँ इंतजार कर रहा हूँ। मुझे आपका सौदा मंजूर है डावर साहब। सुना है लिफ्ट की दीवारों के कान नहीं होते। वो एक एक गाली जो दुनिया ने हमें दी। तुम साइन करोगे या नहीं? तूने अपनी माँ के माथे पर कैसे लिख दिया कि उसका बेटा एक चोर है? क्या है तुम्हारे पास? मेरे पास माँ है। आज खुश तो बात हो गई तुम। নমস্কার, আমি অনুময়। সবাইকে স্বাগত। আজকের এপিসোডে 1975-এর আইকনিক ফিল্ম দিওয়ারের কিছু না জানা না শোনা কথা আপনাদের সাথে শেয়ার করব। লেখক জুটি সেলিম জাভেদ অনেকবার বলেছেন যে 1961-র গঙ্গা যমুনা আর 1951-র মাদার ইন্ডিয়া থেকে ইন্সপিরেশন নিয়ে ওনারা দিওয়ার লিখতে শুরু করেন। ওই দুটো ফিল্মের পটভূমি রুরাল ছিল, কিন্তু দিওয়ারের পটভূমি ছিল আরবান। তাই অনেক কিছু চেঞ্জ করেছিলেন, অনেক কিছু আপডেটেড ছিল। বিজয় ক্যারেক্টারটা রিয়েল লাইফ ডন হাজি মাস্তানের জীবন থেকে ইন্সপায়ার্ড ছিল। ফিল্মের স্ক্রিন প্লে তৈরি করতে 18 দিন লেগেছিল, আর ডায়ালগ লিখতে আরও 25 দিন লেগেছিল। এই ফিল্মের স্ক্রিন প্লেকে আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্ক্রিন প্লে স্কুল বলা হয়। স্ক্রিপ্ট শেষ করার পর সেলিম জাভেদ কোনো প্রডিউসার বা ডিরেক্টরের কথা ভাবেননি। ভেবেছিলেন এই স্ক্রিপ্টে মেন রোল কে করবে। ওদের মাথায় অমিতাভ বচ্চনের কথাই এসেছিল। এটাও শোনা যায় যে অমিতাভ বচ্চনকে ভেবেই ওনারা এই স্ক্রিপ্টটা লিখেছিলেন। সেই সময় यश चोपड़ार एडिटर प्राण मेहरा একটা ফিল্ম ডিরেক্ট করছিলেন, গর্দিশ, যাতে অমিতাভ বচ্চন, পারভিন ববি, নিতু সিং কাজ করছিলেন। ওই শুটিং এর সময় সেলিম জাভেদ অমিতাভকে দিওয়ারের স্ক্রিপ্ট শুনিয়েছিলেন। অমিতাভ স্ক্রিপ্ট শুনে খুবই এক্সাইটেড হয়েছিলেন, আর সবাই সিদ্ধান্ত নেন যে স্ক্রিপ্টটা यश চোপড়াকে শোনাতে হবে। এরপরই সেলিম জাভেদ यश চোপড়ার সাথে কথা বলেন, আর গল্পের আউটলাইন यश চোপড়াকে শোনানো হয়। শোনার পর यश চোপড়া প্রপার ন্যারেশন শোনার ব্যবস্থা করে ফেলেন। উনি নির্মাতা গুলশন রায়কে ডেকে পাঠালেন, এডিটর প্রাণ মেহরা আর নিজের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রমেশ তলওয়ারকেও ডেকে নিলেন। যখন সেলিম জাভেদ ওদের সবার সামনে ফিল্ম ন্যারেট করা শুরু করলেন, আর 10 মিনিট পর গল্প থামিয়ে বললেন যে এই ফিল্ম নয় করে 10 থেকে 15 সপ্তাহ সিনেমা হলে চলবে। ন্যারেশন এগোতে থাকলো। আধ ঘন্টা পর সেলিম জাভেদ বললেন ফিল্ম কমসে কম 25 সপ্তাহ চলবে, তার মানে সিলভার জুবিলি হবে। যখন ন্যারেশন শেষ হলো তখন সেলিম জাভেদ বলেন এই ফিল্ম 50 থেকে 75 সপ্তাহ চলবে, যার মানে গোল্ডেন জুবিলি শুধু নয়, প্ল্যাটিনাম জুবিলিও হতে পারে। কিন্তু কার্যত সেলিম জাভেদের ধারণার বাইরে গিয়ে কিছু হলে এই সিনেমা 100 সপ্তাহেরও বেশি চলে, যার অর্থ ডায়মন্ড জুবিলি হয়ে যায়। ফিল্মের প্রত্যেকটা সিনই অসাধারণ ছিল। সব বলতে গেলে বেশ কয়েকটা এপিসোড পেরিয়ে যাবে। এই ফিল্মে ফিজিক্যাল ভায়োলেন্স কম ছিল, কিন্তু মেন্টাল ভায়োলেন্স ছিল প্রচণ্ড। মেরা বাপ চোর হ্যায় এরকম কথা কোনো বাচ্চার হাতে লিখে দেওয়া আসলে প্রচণ্ড মেন্টাল ভায়োলেন্স। এরকম ঘটনা এর আগে হিন্দি সিনেমাতে দেখতে পাওয়া যায়নি। বিজয়কে অ্যাংরি ইয়ংম্যান তৈরি করার ভিত এখান থেকেই শুরু হয়। যখন এই সিনটা সেলিম জাভেদ ন্যারেট করছিলেন তখন রমেশ তলওয়ার সিনটা শুনে হাততালি দিয়ে ওঠেন। সিনটা এতটাই ইম্প্যাক্টফুল ছিল যে তিনি নিজেকে ধরে রাখতে পারেননি। यश চোপড়া যখন দেখলেন
যে আমারই কম বয়সী একজন অ্যাসিস্ট্যান্ট সিন শুনে হাততালি দিচ্ছে, তখনই তিনি বুঝে গেছিলেন এই সিন দর্শকদের মনে দারুণ ইম্প্যাক্ট ফেলবে। পুরো ন্যারেশন শুনে সবাই খুব ইমপ্রেসড হয়ে গেছিলেন। এবার কাস্টিংয়ের কথা আরম্ভ হলো। নির্মাতা গুলশান রায় বললেন, আমি রাজেশ খান্নাকে আগেই সাইনিং অ্যামাউন্ট দিয়ে রেখেছি, তাহলে ওনাকেই এই ফিল্মে নিয়ে নেওয়া হোক। সালিম জাভেদ ওনাকে কনভিন্স করলেন যে এই রোলটা অমিতাভের চেয়ে ভালো কেউ করতে পারবে না। আর সালিম জাভেদ এটাও গুলশান রায়কে বলেন যে রাজেশ খান্নাকে যে সাইনিং অ্যামাউন্ট দিয়েছেন তার জন্য আমরা অন্য একটা স্ক্রিপ্ট আপনাকে লিখে দেব। সালিম জাভেদ অমিতাভের এতটা স্ট্রংলি রেকমেন্ড করছিলেন, এটা দেখে ইয়শ চোপড়া হাসতে হাসতে ওদের বলেন, অমিতাভ কি আপনাদের কমিশন দেয় নাকি? অমিতাভের কাস্টিং ফাইনাল হওয়ার পর সালিম জাভেদ ছোট ভাইয়ের রোলের জন্য শশী কাপুরের সাথে যোগাযোগ করেন। শশী কাপুর অমিতাভের চেয়ে প্রায় 4.5 বছরের বড় ছিলেন, তাও শশী কাপুরকে ছোট ভাইয়ের রোল দেওয়ার কথাই ভাবা হয়। শশী কাপুরকে সালিম জাভেদ তার রোলটার গুরুত্ব বোঝান, আর শশী কাপুর রাজি হয়ে যান। মার রোলটার জন্য ইয়শ চোপড়া বৈজয়ন্তী মালার সঙ্গে কথা বলেন, কিন্তু তিনি রাজি হননি। এটাও শোনা যায় যে বৈজয়ন্তী মালা মায়ের রোল করতে চাননি, একমাত্র মায়ের রোল করতে রাজি ছিলেন যদি হিরো রাজেশ খান্না হতেন। যাই ঘটুক, বৈজয়ন্তী মালা ফিল্ম থেকে বাদ পড়েন। এরপর ওয়াহিদা রহমানের সাথে কথা বলেন, কিন্তু ওনার রাজি না হওয়ার অনেক কারণ শোনা যায়। আসল কথা ছিল ওয়াহিদা রহমান মার রোল করতে চাননি। পরে ইয়শ চোপড়া ওয়াহিদা রহমানকে কভি কভি ফিল্মে অমিতাভের স্ত্রীর রোল অফার করেন এবং ওয়াহিদা রহমান রাজি হয়ে যান। ইয়শ চোপড়া তখন বলেন যে আপনি যদি দিওয়ারে মার রোলটা অ্যাকসেপ্ট করে নিতেন তাহলে এই রোলটা আমি আপনাকে অফার করতাম না। ওয়াহিদা রহমান বলেছিলেন যে আমি ইয়শ চোপড়ার সাথে সহমত ছিলাম না। সঞ্জীব কুমার একই সময় জয়া ভাদুরীর বাবা আর স্বামীর রোল করেছেন, অডিয়েন্স তা মেনেও ছিল। দুটো ফিল্মই হিট করেছিল, পরিচয় আর কোশিশ। আবার ইয়শ চোপড়া তার পরের ফিল্ম ত্রিশূলে ওয়াহিদা রহমানকে অমিতাভের মায়ের রোল দেন। যাক, দিওয়ারের কথায় ফিরে আসি। ফাইনালে নিরূপা রায়কে মায়ের রোলটা দেওয়া হয়, আর এই রোলটা ওর জীবনে নতুন টার্নিং নিয়ে এলো। এরপর বেশ কিছু ফিল্মে নিরূপা রায় অমিতাভের মায়ের রোল করেন। এছাড়াও অনেক স্টারদের মায়ের ভূমিকায় দেখা যায়, আর ইন্ডাস্ট্রির সুপারহিট মার ভূমিকায় অবতীর্ণ হন। অমিতাভের সাথে পারভিন বাবি আর নিতু সিং আগে থেকেই ইয়শ চোপড়া প্রোডাকশনের ফিল্মে গর্দিশে কাজ করছিলেন, যার নির্দেশক ছিলেন প্রাণ মেহরা। এই ফিল্মটা বন্ধ করে দিওয়ারের শুটিং শুরু করে দেন। পারভিন বাবির দিওয়ারের রোলটা ভীষণ পছন্দ হয়েছিল, ভালো লেগেছিল, কারণ এই রোলটায় কোনো জাস্টিফিকেশন ছিল না যে এই মেয়েটা কেন বিয়ে না করেও বিজয়ের সাথে স্বামী স্ত্রীর মতো থাকতো। অজিতকে রোল অফার করা হয়েছিল, কিন্তু অজিত রাজি হননি, কারণ তিনি আন্ডারওয়্যার পরা অবস্থায় হোটেলের জানলা দিয়ে ফেলে দেওয়াটা পছন্দ করেননি। ওই রোলটা মদন পুরী করেছিলেন। রোলটার নাম ছিল সামন্ত। বাকি কাস্টিংয়ে ইফতেকার, মনমোহন কৃষ্ণ, সুধীর আর বাকি সব ঠিক হয়ে যায়। দেবেন বর্মাকেও এই ফিল্মের জন্য সাইন করানো হয়েছিল, ওনার শুটিংও হয়েছিল। গানের সিনে তিনি ছিলেন, গানটা ছিল ইধার কামাল উধার, কিন্তু সবটাই ফিল্ম থেকে বাদ দিয়ে দেওয়া হয়। দিওয়ার অরিজিনালি এমন স্ক্রিপ্ট ছিল যাতে কোনো গান ছিল না বা দরকারও ছিল না, কোনো জায়গাও ছিল না, কিন্তু নির্মাতা গুলশান রায় বলেন ফিল্মে কমসে কম 3টে গান হতেই হবে। ডিস্ট্রিবিউটার্সদের গান অত্যন্ত প্রয়োজন। ফিল্মের জন্য 6টা গান রেকর্ড করা হয়েছিল, কিন্তু ফিল্মে মাত্র 3টে গান রাখা হয়েছিল। একটা ব্যাকগ্রাউন্ড সং রাখা হয়েছিল যেখানে পারভিন বাবি আর অমিতাভের প্রথম সাক্ষাৎ হয়। আর ডি বর্মনের এই এক্সট্রা অর্ডিনারি ক্রিয়েশনের কথা একটু পরে বলছি। ফিল্মের শুটিং যখন শুরু হয় সেই সময় অমিতাভ শোলে ফিল্মের শুটিংও করছিলেন। দিনে অমিতাভ শোলে শুটিং করতেন আর রাতে দিওয়ারে অমিতাভের প্রচুর সিন রাতেই শ্যুট করা হয়েছে। তখন অমিতাভ নিজেও হয়তো জানতেন না যে একই সময় এমন দুটি ফিল্মে কাজ করছিলেন
যা গিয়ে পরবর্তীতে ইতিহাস সৃষ্টি করবে। অমিতাভের জামার সামনে বাঁধাটা একটা স্টাইল হয়ে গেছিল। ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে এটা কোনো প্ল্যান্ড লুক ছিল না। অমিতাভ বলেছিলেন দর্জির ভুলকে চাপা দেওয়ার জন্য এমন করতে বাধ্য হন। শার্টটা এতটাই লম্বা হয়ে গেছিল যে ব্যালেন্স করার জন্য সামনে গিঁট বেঁধে নেওয়া হয়েছিল, আর পর্দায় এই লুকটাই বিজয় ক্যারেক্টারটাকে আরও এনহ্যান্স করে দেয়। দিওয়ার অমিতাভের কেরিয়ারে কি জায়গা নিয়েছিল এ তো আপনারা সকলেই জানেন। অ্যাংরি ইয়ং ম্যান ইমেজ তো কিছুই নয়। আসলে দিওয়ার অমিতাভ মানুষের মনে ঢুকে গেছিল, অমিতাভকে পপুলার করে দিয়েছিল। ক্যামেরার সামনে অমিতাভ যা করেছিলেন সেটা তো করেইছিলেন, কিন্তু ক্যামেরার পেছনেও অমিতাভের ইনভলভমেন্ট খুবই বেশি ছিল। প্রত্যেকটা সিন তিনি সেলিম জাভেদের সাথে ডিসকাস করতেন, যেখানে ওনার লম্বা ডায়লগ থাকতো। বিশেষ করে মন্দিরের সিনে যেখানে একা ছিলেন, সেই সিনটা কেমনভাবে করবেন, কেমনভাবে ডায়লগ বলবেন, এই সবই অমিতাভ সেলিম জাভেদের সাথে ডিসকাস করেন। কোথায় কোন শব্দে কতটা জোর দেবেন, কোনখানটায় কতটা জোর দেবেন না, প্রত্যেকটা শব্দকে অনুভব করে রিহার্স করে শ্যুট করেছিলেন। অমিতাভ বলেছিলেন এই সিনটার ডাবিং যেন না হয়, এখানে যেমন হবে সেই অডিওটাই যেন রাখা হয়, কারণ ডাবিং করার সময় ইমোশনটা আগের মতো নাও হতে পারে। ওনার কথা রাখা হয়েছিল। এই সিনটা ছাড়াও অমিতাভের ডেথ সিনে যখন নিরূপা রায়ের কোলে মাথা দিয়ে কথা বলছিলেন, সেটাও ডাব করা হয়নি। ফিল্মে একটা খুব ইম্পর্টেন্ট সিন ছিল যখন বিজয় তার বাবার চিতায় আগুন দিচ্ছিলেন। নর্মালি এটা ডান হাতেই করা হয়, কিন্তু অমিতাভ যশ চোপড়াকে বলেন আমি যদি বাঁ হাত ইউজ করি তাহলে আরও ভালো লাগবে ব্যাপারটা। আমার বাঁ হাতে লেখা আছে মেরা বাপ চোর হ্যায়। এই যুক্তিটা সত্যিই খুব উপযুক্ত ছিল, আর তাই সেটাকেই মান্যতা দেওয়া হয়। আগুন দেওয়ার সময় যখন জামার হাতাটা উপরের দিকে উঠে আসে, তখন দেখা যায় লেখাটা ভিজুয়ালটা এতটাই ইম্প্যাক্টফুল ছিল যে দর্শকদের আঁকড়ে ধরে। দিওয়ারের শুটিং শেষ হবার পর রি রেকর্ডিংয়ের জন্য ফেমাস সাউন্ড রেকর্ডিস্ট মঙ্গেশ দেশাইকে ফিল্মের ট্রায়াল শো দেখানো হয়। মঙ্গেশ দেশাই বলেন ফিল্মটা খুব ভালো হয়েছে, কিন্তু ড্রাই, শুকনো রয়ে গেছে। এটাতে যদি আরও দুটো গান থাকে তাহলে আরও বেশি সাফল্য আসবে। গুলশান রায় প্রথম থেকেই বলে আসছিলেন, তিনি আবারও বলতে আরম্ভ করলেন, কিন্তু সেলিম জাভেদ বলেই দিলেন যে ফিল্মে আর কোনো গান অ্যাড করা যাবে না। আরও যদি গান থাকে তাহলে ফিল্মের ফ্লো নষ্ট হয়ে যাবে। যশ চোপড়াও সেলিম জাভেদের সাথে সহমত ছিলেন। ওনার অ্যাসিস্ট্যান্ট রমেশ তালওয়ারা বলেন আর গান যোগ করা ঠিক হবে না। গুলশান রায় সবার কথা মেনে নেন। অনেক জায়গায় এই কথাও শোনা যায় যে অরুণা ইরানির যে গানটিতে ছিলেন সেই কাওয়ালিটা পরে অ্যাড করা হয়। ফিল্মের যখন প্রিমিয়ার শো চলছিল আর মন্দিরের সিনটা আসে, অমিতাভের ডায়লগ আজ খুশ তো বহুত হোঙ্গে তুম, আর দর্শকরা হাসতে থাকে। সিন এগোতে থাকে, সিন শেষ হয়, দর্শক নিশ্চুপ, সবার চোখে জল এসে গেছিল। ফিল্মের রিলিজ ডেট 24 জানুয়ারি 1975 বলা হয়। গানের কথা বলতে গেলে ফিল্মের জন্য 6টা গান রেকর্ড করা হয়েছিল। এলপি রেকর্ডে সব কটা গানই ছিল। গীতকার সাহিল উদওয়ানজি আর সুরকার আর.ডি. বর্মন। একটা গান ছিল ইধার কা মাল উধার, ভূপেন্দর গেয়েছিলেন। ফিল্মে রাখা হয়নি। इधर का माल उधर जाता है, उधर का माल इधर आता है। दीवारों के जंगल जिसका आबादी है नाम, মান্না দে গেয়েছিলেন। এই দুটো গানই ফিল্মে ছিল না। বাকি 4টে গান ছিল। একটা কাওয়ালি ছিল যেটা আশা ভোঁসলের গাওয়া, 2টো গান ছিল কিশোর কুমার আশা ভোঁসলের ডুয়েট, আর একটা ব্যাকগ্রাউন্ড সং ছিল। আর.ডি. বর্মনের ক্রিয়েটিভিটি অসাধারণ ছিল। খুব কম লোকই জানে যে গানটা আর.ডি. বর্মনই লিখেছিলেন, কিন্তু ক্রেডিটসে এটা ছিল না। গানটা ছিল
আই এম ফলিং লাভ উইথ আ স্ট্রেঞ্জার। গানটা গেয়েছিলেন উর্সুলা ওয়াজ। আজকের এই এপিসোডের অনেক তথ্য আমরা দীপ্তা কীর্তি চৌধুরীর লেখা রিটেন বাই সালিম জাভেদ থেকে নিয়েছি। এপিসোডটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম ভিডিও আরও দেখতে পারেন। নমস্কার।